শুরু করো। জি স্যার। তোমার হোস্ট কোথায়? জি স্যার। আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত আজকের এই ওয়েবিনারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিদুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ট্রিপলি, নর্দার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ। আজকের ওয়েবিনারের টপিক গাইডলাইন্স ফর গভর্নমেন্ট জব প্রিপারেশন ফর ট্রিপলি স্টুডেন্টস। আজকের ওয়েবিনারে কিনোট স্পিকার হিসেবে আছেন এমডি মাহমুদুল হাসান, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডেস্কো, ইনফরমেশন ক্যাডার 38 BCS রিকমেন্ডেড। আজকের ওয়েবিনারে সেশন চেয়ার হিসাবে আছেন প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন কবির, প্রোভাইস চ্যান্সেলর ডেজিগনেটেড অ্যান্ড ডিন ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, নর্দার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ। আজকের ওয়েবিনারে স্পেশাল গেস্ট হিসাবে আছেন প্রফেসর ডক্টর মুন্সি মাহমুদুর রহমান, হেড ডিপার্টমেন্ট অফ ট্রিপলি। এখন আমি আমাদের সেশন চেয়ার প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন কবির স্যারের অনুমতি নিয়ে আমাদের ওয়েবিনার শুরু করছি। প্লিজ শুরু করো। হ্যাঁ, শুরু করো। প্রথমে আমি স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের ট্রিপলি ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডক্টর মুন্সি মাহবুব রহমান স্যারকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। স্যার। Thank you, Shahiduzzaman. Assalamu alaikum and good evening. উপস্থিত সম্মানিত চ্যান্সেলর ইঞ্জিনিয়ার ডক্টর হুমায়ুন কবির, ডিন ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এনইউবি, উপস্থিত আমাদের কিনোট স্পিকার এমডি মাহমুদুল হাসান, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডেস্কো, আমাদের ফ্যাকাল্টি মেম্বার্স, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শাহিদুজ্জামান এবং লেকচারার প্রত্যাশা, সকলকে স্বাগতম জানিয়ে আজকের ওয়েবিনারের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আজকের ওয়েবিনার মূলত আমাদের ছাত্রদের উদ্দেশ্য করে, যে আমাদের ছাত্ররা আফটার দেয়ার গ্রাজুয়েশন আর পোস্ট গ্রাজুয়েশন গভর্নমেন্ট জবের যে প্রিপারেশন, কি কি প্রস্তুতি গ্রহণ করা দরকার, সেটা আমরা একজন অভিজ্ঞ আমাদেরই প্রাক্তন মেম্বার থেকে আমরা শুনবো। এবং যেহেতু আমাদের নিজের কাছের লোক হলে জিনিসটা একটু বাস্তব ভিত্তিক মনে হয়, এই জন্য আমরা জনাব মাহমুদুল হাসানকে সিলেক্ট করেছি। আমরা গভর্নমেন্ট জবের প্রিপারেশন হিসেবে পড়াশোনার পাশাপাশি ছাত্রদের জেস্টার, পোস্টার, কথা বলার ভঙ্গি, বিভিন্ন জিনিস যেটা ভাইবা বোর্ডে বা যারা সিলেক্টিং মেম্বার থাকে তারা যেসব জিনিস দেখেন, আমরা এইসব জিনিসের উপর আলোকপাত একটু পরে শুনব এবং আশা করবো যে ছাত্রদের এ ব্যাপারে তাদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি অন্যান্য যে সমস্ত বিষয় রয়েছে এগুলো তাদেরকে বিশেষভাবে প্রস্তুতি নিতে বিশেষভাবে সাহায্য করবে। ছাত্রছাত্রীদের এমনিতে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আগে যে একটু কম পেত গভর্নমেন্ট জবে চান্স, এখন আমরা দেখতে পাচ্ছি। আমি নৌবাহিনী ছিলাম অনেকদিন, আমি দেখতে পেয়েছি যে অনেক ছাত্র নৌবাহিনীতেও এরকম প্রাইভেট ইউনিভার্সিটি মেধা এবং তাদের এই সমস্ত প্রিপারেশনের ফসল হিসেবে। আমি আশা করব যে এই ওয়েবিনার ছাত্রছাত্রীদের তাদের ভবিষ্যৎ এবং ক্যারিয়ার প্ল্যানিং এবং গভর্নমেন্ট জবে যে সমস্ত প্রস্তুতি দরকার এগুলোর উপর ব্যাপক প্রস্তুতি এবং উপযুক্ত প্রস্তুতি নিয়ে তাদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি আশা ব্যক্ত করে আজকের ওয়েবিনারে উপস্থিত
আমাদের সম্মানিত অতিথি, সম্মানিত প্রভাস চ্যান্সেলর, আমাদের ফ্যাকাল্টি মেম্বার্স এবং সর্বোপরি আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে সকলকে এখান থেকে বিশেষ পরাগ গ্রহণের জন্য আহ্বান জানিয়ে আমার স্বাগত বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের হেড স্যারকে, স্যারের গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। এখন আমি আজকের ওয়েবিনারের কিনোট স্পিকার সম্পর্কে কিছু বলতে চাচ্ছি। আজকের ওয়েবিনারের কিনোট স্পিকার জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান, কুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। এরপরে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে জনাব মাহমুদুল হাসান ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে লেকচারার হিসাবে তার কর্মজীবন শুরু করেন। এরপরে জনাব মাহমুদুল হাসান নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে লেকচারার হিসাবে জয়েন করেন। তারপরে জনাব মাহমুদুল হাসান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি বিটিসিএল কোম্পানি লিমিটেড বিটিসিএল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টেকনিক্যাল হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডিসকোতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার টেকনিক্যাল হিসেবে কর্মরত আছেন এবং তিনি 38 বিসিএসএ ইনফরমেশন ক্যাডারে রিকমেন্ডেড হয়েছেন। আমি এখন আমাদের আজকের ওয়েবিনারের কিনোট স্পিকার মোহাম্মদ মাহমুদুল হাসানকে আমাদের আজকের ওয়েবিনারের টপিকের উপর আলোচনা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সাহিত্যুর স্যারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সর্বোপরি আমি আসলে ধন্যবাদ জানাতে চাই নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ অথরিটিকে। তাদের কল্যাণে আজকে আমি এই ওয়েবিনারে উপস্থিত হতে পেরেছি। আসলে আমার যেহেতু কর্মজীবনের একটা সময় এই নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে আমার কেটেছে, তো নর্দার্ন ইউনিভার্সিটির প্রতি সবসময় আমার একটা সিম্প্যাথি, একটা ভালো লাগা, একটা ভালোবাসা কাজ করে। তো নর্দার্ন ইউনিভার্সিটি থেকে যখনই আমার কাছে কোনো ইনফরমেশন, কোনো খবর, কোনো কিছু যায়, তো আমি মানে নিজ থেকে এটাকে কমপ্লিট করার ট্রাই করি। যেমন নর্দার্ন ইউনিভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাসের যেই নোট ছাড়পত্র প্লাস হচ্ছে আনুষঙ্গিক কেবল, সেগুলো যে স্পেসিফিকেশনের অ্যাপ্রুভাল, এগুলো সব আমার অফিস থেকে ডেস্ক থেকে হয়েছে এবং আমার হাতে এই ফাইলগুলো হচ্ছে। তো আমি এগুলো পাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল যে নর্দার্ন ইউনিভার্সিটির জন্য কিছু করতে পারছি, এই জন্য খুব ভালো লাগছিল এবং সেই সময় আমি সাহিদুল স্যারকে বিষয়টা জানিয়েছি। তো গুড ইভিনিং সবাইকে। আজকে মূলত আমাদের টপিকটা হচ্ছে যে গভর্নমেন্ট প্রিপারেশনের জন্য একটা গাইডলাইন, ট্রিপল স্টুডেন্ট যারা তাদের একটা গাইডলাইন। তো আমি অনুষ্ঠান আমার এই মূল টপিকে যাওয়ার আগে আমি এগেইন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো সাজিদুল স্যার, আমি কি আমার মানে স্লাইড ওপেন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আমার স্লাইড শেয়ারিংটা কি শো করছে? সাজিদুল স্যার, আমার স্ক্রিনটা এখনো দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ারিং স্ক্রিন শেয়ারিংটা দেখা যাচ্ছে না। এখন কি দেখা যাচ্ছে? না, স্ক্রিন শেয়ারিং আসে না এখন।
এখানে তো করতেছে যে শেয়ারিং। আসছে, এবার আসছে। থ্যাংক ইউ। তো আমি আমার মূল টপিকে যাওয়ার আগেই আমি সর্বপ্রথম স্মরণ করতে চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি তাকে এবং তার একটি উক্তিকে। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় 1971 সালের 7ই মার্চ স্পোর্টস ময়দানে তার বিখ্যাত যেই ভাষণটি ছিল সেখানে তিনি বলেছিলেন যে 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না। এই যে কথাটা সে বলেছিলেন এবং এই কথাটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আসলে আমরা দেখতে পাই ওই সময় তিনি বুঝেছিলেন যে বাঙালি জাতি, আমরা যারা বাংলাদেশি, আমাদের ভিতরে যে পটেনশিয়ালিটি, আমাদের ভিতরে যে ক্যালিবিলিটি, এটা আসলে কত বিশাল। সেই সময় অত্যাধুনিক আধুনিক অস্ত্রসজ্জিত পাকিস্তানি বাহিনী তাদের এগেইনস্টে বাংলাদেশের দরিদ্র খেটে খাওয়া মানুষ যেভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশকে স্বাধীন করেছে, তাতে বলতেই হয় যে আসলেই বাংলার মানুষকে দাবায়ে রাখা যাবে না। এই কথাটা শুরুতে বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আমরা আসলে আমাদের ভিতরের যে পটেনশিয়ালিটি, আমাদের ভিতরের যে শক্তি, এনার্জি, এটাকে যদি আমরা প্রপার ইউটিলাইজ করতে পারি, আমরা যার যার ক্ষেত্রে আমরা সাকসেস হওয়ার সক্ষমতা রাখি, ক্যাপাবিলিটি রাখি। তো যেহেতু আজকে আমাদের টপিকটা হচ্ছে গাইডলাইন্স ফর গভর্নমেন্ট জব প্রিপারেশন ফর ট্রিপল ই স্টুডেন্টস, আমি স্পেসিফিক এই টপিকে মূলত ট্রিপল ই স্টুডেন্ট যারা তাদের গাইডলাইন মানে জব প্রিপারেশন গাইডলাইন নিয়ে আমি কথা বলবো। তো সরাসরি আমি কিভাবে প্রিপারেশন নিবে এটা না বলে আমি আসলে একটু অন্যভাবে শুরু করতে চাই। আমি মূলত দেখাতে চাই যে এই যে আমার বাংলাদেশ, এটা আসলে যে 1971 সালে যার জন্ম আর আমরা এখন 2020 সালে আমরা বসবাস করছি। তো আমরা আমাদের এই স্লাইডে দেখতে পাচ্ছি যে 1971 সাল, যেখানে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের উপর কত নির্মম নির্যাতন, নির্মম অত্যাচার, আমাদের উপর বেআইনি ভাবে রাতের অন্ধকারে আমাদের উপর যে নির্যাতন জুলুম করেছে, সেইখান থেকে আমরা একটা স্বাধীন বাংলাদেশ অর্জন করে আজকে আমরা 2020 সালে এই যে আধুনিক আমরা একটা ঢাকা শহর আমাদের বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি। এই যে মাঝখানের যে জার্নিটা, এটা আসলে এই যে 49 বছর, এই 49 বছরের দীর্ঘ জার্নিটা, এটা আস্তে আস্তে আমাদের এই বাংলাদেশ আজকের পর্যায়ে আসছে। আমি মূলত এই স্লাইডটা দেখানোর একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে এখান থেকে আমরা একটা মেসেজ পাচ্ছি যে আমাদের একটা যুদ্ধ বিধ্বস্ত আমাদের একটা দেশ, সেখান থেকে আমরা যে আজকের পরিচ্ছন্ন একটা গোছানো বাংলাদেশকে আমরা পেয়েছি এবং আস্তে আস্তে যে আমরা উন্নতির দিকে যাচ্ছি, আমাদের ভিশন 2021 আমরা চলে আসছি। এছাড়া আমাদের পরবর্তী ভিশন 2041, যখন আমরা একটা ডেভেলপড কান্ট্রিতে পরিণত হব। এই যে যেই আমাদের ভিশন গুলা, এগুলোর দিকে যে আমরা ধাবিত হচ্ছি, মাঝখানে যে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে ছোট ছোট পায়ে আমরা আগাচ্ছি, এই যে যেই পথ চলাটা, এটা আসলে কিভাবে হলো, এটার মূলত এর ব্যাকগ্রাউন্ডে কারা কাজ করেছে, এই আধুনিক বাংলাদেশ, সভ্য বাংলাদেশ গড়তে আমাদের কাদের অবদান ছিল, তো তার একটা এখানে তুলনামূলক চিত্র আমি দেখালাম। সাথে সাথে এটা দেখানোর আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমাদের মূলত ভুলে গেলে চলবে না যে আমরা কোথা থেকে এসেছি। কারণ পিএসসির বর্তমান যে চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক স্যার, ওনার একটা কথা আছে যে যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সেই জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না। সুতরাং আমরা যতই উন্নত দেশ হই, আমরা যতই সিভিলাইজড হই, আমরা যতই মডার্ন টেকনোলজি দিকে ধাবিত হই না কেন, আমাদের সবসময় আমাদের ভিত্তি, আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের 1947 সালে আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে 6 দফা আন্দোলন, গণ অভ্যুত্থান থেকে শুরু করে আমাদের জন্ম, বাংলাদেশের জন্ম,
এইভাবে করে আমাদের প্রতিটা স্টেপ আমাদের মাথায় রাখতে হবে, আমাদের জানতে হবে। এরপরে আমি মূলত একটা কম্পারিজন দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের যে উন্নয়নটা হয়েছে, এই উন্নয়নটা আসলে আহ, কেমন ছিল, এটা যদি একটা তুলনামূলক চিত্র আমি দেখাতে চাই, তাহলে আমরা বলতে পারি যে আহ, যেমন এখানে যে আমি স্লাইডে 2006-2020 সালের আমাদের যে একটা ডিফারেন্স, সেই ডিফারেন্স গুলো কেমন ছিল। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2006 সালে আমাদের জিডিপি যে গ্রোথ রেট, সেটা ছিল 5.4, যেটা বর্তমানে 8.15, এশিয়াতে বর্তমান সেকেন্ড হাইয়েস্ট। এছাড়া আমাদের শিক্ষা ক্ষেত্রে আমাদের যে উন্নতি, আমাদের যেই প্রপার্টি রেট, যেটা হচ্ছে দারিদ্রতার হার, যে আমরা প্রায় 40 থেকে 20, মানে 40 থেকে 20-তে নিয়ে আসছি। আমাদের যে ইনকাম, মাথাপিছু আয়, সেটা আমাদের 520 থেকে আমাদের 2064-তে বর্তমানে চলে আসছে। আমাদের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, সেটার আমাদের যেই আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল একটা চেঞ্জ আমরা এখানে দেখতে পাচ্ছি। প্লাস হচ্ছে আমাদের যেই ইলেকট্রিসিটি জেনারেশন ক্যাপাসিটি, আমরা এখানে এটা সরাসরি আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরের সাথে একেবারে প্রত্যক্ষভাবে জড়িত। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ইলেকট্রিসিটি জেনারেশন ক্যাপাসিটি আগে ছিল যে 4583 মেগাওয়াট, সেটা বর্তমানে 23,000 ক্রস করে চলে গেছে। এরপরে হচ্ছে আমাদের এক্সপেক্টেড লাইফ টাইম, যেটা আমাদের গড় আয়ু যেটা ছিল, সেটাতেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 64 থেকে আমরা 72, অর্থাৎ এভরি সেক্টরে যে আমরা উন্নয়নের দিকে যাচ্ছি, উন্নতির দিকে যাচ্ছি, তার একটা তুলনামূলক চিত্র দেখলে আমরা এখান থেকে বুঝতে পারি। আমি মূলত ট্রিপল স্টুডেন্টদের জব প্রিপারেশন গাইডলাইন নিয়ে কথা বলবো, বাট আমি এগুলো কেন বলছি, এগুলো বলার পিছনে আমার একটা অবশ্যই উদ্দেশ্য আছে। তো আমি সেই জিনিসটা ওয়ান বাই ওয়ান আমি বোঝানোর ট্রাই করছি, বাট এই লিঙ্কেজটা মনে রাখতে হবে যে আমরা 1971 সালে আমরা কোথায় ছিলাম আর 2020 সালে আমরা কোথায় আসছি, আর এর ব্যাকগ্রাউন্ডে এই যে উন্নয়ন, এর ব্যাকগ্রাউন্ডে আসলে কাদের ভূমিকা ছিল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, সেই জিনিসটা মূলত বোঝানোর জন্য আমি এই স্লাইড গুলো শো করছি। প্লাস আমরা যদি দেখতে পাই যে এই সময় আমাদের বাংলাদেশের আরো কিছু বিশাল অ্যাচিভমেন্ট রয়েছে, যেমন হচ্ছে যে আমরা যে এলডিসি থেকে আমরা ডেভেলপিং কান্ট্রিতে আমরা শিফট করছি, 2024 সালে হয়তো আমরা পুরোপুরি চলে যাব। দেন হচ্ছে আমরা মিয়ানমার এবং ইন্ডিয়ার সাথে আমরা সমুদ্র সীমা আমরা বিজয় করেছি, আমাদের যুদ্ধ অপরাধী যারা ছিল তাদের আমরা বিচার দেখেছি, আমরা আমাদের নিজস্ব স্যাটেলাইট আমরা বঙ্গবন্ধু 1 যেটা আমরা উৎক্ষেপণ করেছি। এছাড়াও আমরা লার্জেস্ট ইকোনমির দিক থেকে পিপিপি এর বেসিসে আমরা 30তম আমরা দেশে আমরা র্যাঙ্ক করতে পেরেছি, এবং মিলিটারি পাওয়ারে আমরা অলরেডি 45, অর্থাৎ 45তম পজিশনে আমরা আছি। এটাও আমাদের একটা গ্রেট অ্যাচিভমেন্ট আমরা বলতে পারি। তো এট দ্য সেম টাইম আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আরো অনেক বড় বড় যে ডেভেলপমেন্ট প্রজেক্ট সেগুলো শুরু হয়েছে। আমরা জানি বর্তমানে যে আমাদের এডিপি সাইজ, অর্থাৎ অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা সেটার যে সাইজ সেটা আমাদের 2 লক্ষ কোটি টাকার উপরে আমরা যেটা আমরা জানি, এবং এটা আমাদের ডে বাই ডে বাড়ছে। এই যে ডেভেলপমেন্ট প্রজেক্ট যেগুলো আসলে অলরেডি কিছু হয়ে গেছে এবং সামনে হবে, এগুলা হওয়ার সাথে সাথে বাংলাদেশে যে একটা বড় আকারের চেঞ্জ আসবে, এটা আমরা আসলে প্রজেক্ট গুলা দেখলে আমরা বুঝতে পারি। যেমন আমরা পদ্মা বহুমুখী সেতুর কথা যদি আমরা চিন্তা করি, যে এই সেতুটা অলরেডি আন্ডার কনস্ট্রাকশন আছে, এই সেতুটা যখন হয়ে যাবে আমাদের জিডিপি প্রায় 1.2% বৃদ্ধি পাবে। এই যে একটা ব্যাপক যে একটা আমাদের যে ইমপ্রুভমেন্ট হচ্ছে এই পদ্মা বহুমুখী সেতু থেকে, প্লাস হচ্ছে এছাড়াও আরো বিভিন্ন প্রজেক্ট, যেমন হচ্ছে লিংক রোড, তারপর হচ্ছে রেল লিংক, মেট্রো রেল, হচ্ছে আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, পায়রাসি পোর্ট, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, দেন হচ্ছে মাতারবাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল বেসড পাওয়ার প্ল্যান্ট, রামপাল পাওয়ার প্ল্যান্ট, এলএনজি টার্মিনাল, 100-year ডেল্টা প্ল্যান, সাবমেরিন কেবল, বঙ্গবন্ধু স্যাটেলাইট। এই যে আমাদের ডেভেলপমেন্ট প্রজেক্ট, আসলে এই ডেভেলপমেন্ট প্রজেক্টের দিকে তাকালে আমরা কিন্তু একটা মেসেজ পাই যে এগুলার ইমপ্লিমেন্টেশন এবং পরবর্তীতে এগুলার অপারেশনের জন্য
মানে অলমোস্ট ইঞ্জিনিয়াররাই এগুলার হাল ধরবে এবং তারাই হচ্ছে এগুলাকে এক্সিকিউট করছে এবং পরবর্তীতে তারা এগুলাকে অপারেট করবে। তাহলে আমরা বলতে পারি যে এই যে আমাদের যে ডেভেলপমেন্ট, এই যে আমাদের যে উন্নতি, এই উন্নতির পিছনে বাংলাদেশের যেমন খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক থেকে রিক্সা চালক থেকে প্রত্যেকটা মানুষের অবদান আছে। তবে এর সাথে প্রত্যক্ষভাবে বলতে হবে যে বাংলাদেশের যারা ইঞ্জিনিয়ার তাদের সরাসরি অবদান আছে, তারা এই সমস্ত প্রজেক্টের সাথে সরাসরি জড়িত থেকে এই প্রজেক্ট গুলাকে রান করছে, ইমপ্লিমেন্ট করছে এবং এট এ টাইম তারাই অপারেশনে যাবে। সুতরাং এই যে আমাদের 1971 সাল থেকে বাংলাদেশের উন্নয়নের তুলনামূলক একটা চিত্র দেখালাম, এখানে আসলে আমি বুঝাতে চাইছি যে আমাদের ইঞ্জিনিয়ারদের রোলটা কি, আমাদের ইঞ্জিনিয়ারদের ভূমিকা কি। এই যেই ট্রানজিশন, এই ট্রানজিশনে যেই দেশের টেকনোলজি, যেই দেশের ইঞ্জিনিয়াররা যত এফিসিয়েন্ট, যত স্কিলড, সেই দেশ তত দ্রুত ইমপ্রুভমেন্টে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এইটাকে বেসিস করে এক একটা দেশ তার সক্ষমতা, তার যেই উন্নতি এটাকে ইমপ্রুভ করছে। আমরা যদি ডেভেলপড কান্ট্রিগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাবো তারা মূলত তাদের ওন টেকনোলজি, নিজস্ব টেকনোলজি মাধ্যমে তাদেরকে অন্যান্যদের থেকে সুপ্রিম করেছে, তাদেরকে অন্যান্যদের থেকে তাদেরকে আলাদা করে রেখেছে। তো আমি আসলে আলোচনা করব যে আমাদের সরাসরি লিঙ্কড যেই জব স্কোপস গুলো আছে ট্রিপল স্টুডেন্টদের, তো এখানে আমি কিছু দেখাইছি, আরো কম বেশি বিভিন্ন আছে। যেমন আমি বলতে পারি যে আমাদের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, দেন হচ্ছে ডিপিডিসি, ডেসকো, নেসকো, এনডব্লিউপিডিসিএল, এভাবে শুরু করে এগুলা পাওয়ার সেক্টর। তারপর কমিউনিকেশন সেক্টর যদি বলি বিটিসিএল, বিটিআরসি, বিএসসিসিএল, বিসিএসএল, তারপরে গ্যাস সেক্টরে তিতাস গ্যাস, জিটিসিএল, এভাবে করে পেট্রো বাংলা বিভিন্ন প্রতিষ্ঠান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, দেন হচ্ছে সিভিল এভিয়েশন অথরিটি থেকে শুরু করে বিভিন্ন মিনিস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আমাদের ডিফারেন্ট ব্যাংকস গুলাতে, গভর্নমেন্ট যে ব্যাংকস গুলো আছে সেখানে আমাদের মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার বা এই রিলেটেড বিভিন্ন পোস্ট আমাদের রয়েছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ট্রিপলি স্টুডেন্টদের বাংলাদেশে জব স্কোপ হিউজ। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের যে ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলা আন্ডার কনস্ট্রাকশন আছে, আমি কিছুক্ষণ আগে দেখাচ্ছি, যেমন হচ্ছে আমাদের রূপপুর যে পাওয়ার প্ল্যান্ট এটা আন্ডার কনস্ট্রাকশনে আছে, দেন হচ্ছে মেট্রো রেল, এভাবে করে আমাদের রামপাল পাওয়ার প্ল্যান্ট, আমাদের মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট, এলএনজি টার্মিনাল, পায়রা সিপোর্ট থেকে শুরু করে যে প্রজেক্টগুলো আমাদের আন্ডারগোয়িং আছে, আমাদের আন্ডার কনস্ট্রাকশনে আছে, সেগুলার দিকে যদি আমরা দেখাই যে সেগুলার কনস্ট্রাকশন ইমপ্লিমেন্টেশনে যেমন ইঞ্জিনিয়ার দরকার, এট দ্য সেম টাইম সেগুলো যখন আমাদের অপারেশন আসবে সেখানে আমাদের হিউজ পরিমাণ ইঞ্জিনিয়ার দরকার। এবং আমরা দেখতে পারি যে বাংলাদেশ সরকার আসলে চাচ্ছে, এবং আমরা সবাই চাচ্ছি যে আমরা সেলফ ডিপেন্ডেন্ট হতে, অর্থাৎ আমরা নিজেদের সক্ষমতা নিজেরা বৃদ্ধি করতে যাচ্ছি। তো সেই রেসপেক্টে বাংলাদেশের ইঞ্জিনিয়াররা যে নিজেদের একটা বড় অবদান রাখতে পারে এই ফিল্ডে, সেটা বলার অপেক্ষা রাখে না। তো ট্রিপলি স্টুডেন্টস যারা আছে তাদেরকে বলবো যে বাংলাদেশে জবের ক্ষেত্রে ট্রিপলি স্টুডেন্টস যারা আছে তাদের স্কোপ হিউজ। জাস্ট হচ্ছে নিজের প্ল্যানটা, নিজের কিভাবে সামনের দিকে আমরা গভর্নমেন্ট জবে আমাকে নিজেকে ইনক্লুড করতে পারি, সেই জন্য যে নিজের যে স্ট্র্যাটেজি এটাকে আসলে ঠিক করতে হবে। এরপরে আমি চলে আসবো যে আমরা যদি আমাদের যে সরকারি চাকরি যেটাকে বলি, এটাকে যদি আমরা একটু ক্যাটাগরি করতে চাই, বিশেষ করে ট্রিপলি স্টুডেন্ট যারা, তাদের জন্য যদি আমি একটু ক্যাটাগরি করতে চাই, তাহলে এখানে আমি দেখতে পারি যে মূলত এখানে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে টেকনিক্যাল জব, যেটা ফুললি টেকনিক্যাল, আর একটা হচ্ছে নন টেকনিক্যাল জব। তো টেকনিক্যাল জব যেগুলোর কথা আমি অলরেডি বলে ফেলছি, প্লাস হচ্ছে নন টেকনিক্যাল জবের কথা যদি আমি বলি, সেখানে আমি যদি মোট কথা দুইটা ভাগ করি। একটা হচ্ছে আমাদের বিসিএস যেটাকে আমরা বলি, বাংলাদেশ সিভিল সার্ভিস, যেটা বাংলাদেশের সরাসরি সরকারের রাষ্ট্রের কর্মচারী হয়ে কাজ করে যারা, আর আরেকটা হচ্ছে ব্যাংকস এন্ড আদার্স, অর্থাৎ সরকারি ব্যাংক থেকে শুরু করে আদার্স বিভিন্ন অথরিটি আছে, বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে হচ্ছে ইঞ্জিনিয়ারদের একটা রোল থাকে।
যেখানে ইঞ্জিনিয়ারদের রোল থেকে ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন প্লাস হচ্ছে তাদের আরো কিছু ফাংশন থাকে, যেখানে নন টেকনিক্যাল জবগুলোতে ইঞ্জিনিয়ারদের সরাসরি রোলটা কিছুটা কম। অ্যাট দ্য সেম টাইম টেকনিক্যাল জবগুলোতে ইঞ্জিনিয়াররা সামনে থেকে হচ্ছে নেতৃত্ব দিয়ে এই ফিল্ডগুলোকে সামনের দিকে আগায় নিচ্ছে। তো এই টেকনিক্যাল জব প্রিপারেশনটা আমরা যদি দেখতে চাই, এখন আমি মূলত আলোচনা করবো যে টেকনিক্যাল জবের প্রিপারেশন নিয়ে। অর্থাৎ এখানে যে আমরা দুই ধরনের জবের কথা বললাম, একটা নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল। আজকের সেশনে মূলত আমি টেকনিক্যাল জবের প্রিপারেশন নিয়ে আমি আমার মেইন আলোচনা করব। যদি অন্য কোনো দিন সময় হয় বা সুযোগ থাকে তখন আমি নন টেকনিক্যাল জবের প্রিপারেশন কিভাবে নিতে হবে সেটা নিয়ে, বিশেষ করে বিসিএস বা ব্যাংক জবের জন্য কিভাবে নিতে হবে সেটা নিয়ে হয়তো ডিসকাস করবো। বাট আজকে শুধু আমি টেকনিক্যাল জব প্রিপারেশন নিয়ে আমি ডিসকাস করবো। তো টেকনিক্যাল জব প্রিপারেশনকে যদি আমরা একটু ভাগ করতে চাই, তাহলে আমরা দেখতে পারি যে আমাদের টেকনিক্যাল জব প্রিপারেশন গুলা দেখা যাচ্ছে যে একটা রিটেন পরীক্ষা হয়, দেন একটা ভাইভা। তো ম্যাক্সিমাম রিটেন পরীক্ষাই দেখা যাচ্ছে যে বুয়েটে হয়ে থাকে, কিছু কিছু এমআইএসটি তে হয়ে থাকে, আর খুবই অল্প সামান্য হচ্ছে আদার্স প্রতিষ্ঠান, যেমন আদার্স কুয়েট বা অন্যান্য আইবিএ বা আদার্স প্রতিষ্ঠানগুলো আছে সেখানে হয়ে থাকে। তো আমরা যদি ধরে নিই যে আমাদের ম্যাক্সিমাম এক্সামগুলো হচ্ছে বুয়েটে হয়, তো বুয়েট এক্সাম বেসড প্রিপারেশনটা যদি আমরা নিতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে আমি ম্যাক্সিমাম যে টেকনিক্যাল জব ফিল্ডগুলো আছে সেখানের জন্য আমি করতে পারবো। অর্থাৎ এই এক্সামগুলোতে কোয়ালিফাই করার জন্য আমার যা যা প্রয়োজন আমি সেই প্রিপারেশনটা যদি নিতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে আমি নিজেকে একজন সরকারি চাকরিজীবী প্লাস সরকারি ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে পরবর্তীতে দেখতে পারবো। এই যে বুয়েট এক্সাম, যদি আমরা বুয়েট এক্সামের দিকে যদি আমরা থাকি, তাহলে এখানে দেখতে পারবো যে ডিপার্টমেন্টাল প্রিপারেশন আর একটা হচ্ছে নন ডিপার্টমেন্টাল প্রিপারেশন। ডিপার্টমেন্টাল হচ্ছে 40 থেকে 70% হচ্ছে প্রিপারেশন, মানে মার্কিংটা থাকে। আর নন ডিপার্টমেন্টাল প্রিপারেশন যেটা, সেখানে হচ্ছে 30 থেকে 60%। তবে মেইনলি ডিপার্টমেন্টালে মার্কিংটা এইভাবে থাকে যে 50 থেকে 60 নর্মালি থাকে, আর বলতে গেলে যে 30 থেকে 40% হচ্ছে নন ডিপার্টমেন্টাল থাকে। তবে কোনো কোনো সময় নন ডিপার্টমেন্টাল বেশি হয়ে যায়, যেমন 60% নন ডিপার্টমেন্টাল, 40% ডিপার্টমেন্টাল, এবার এরকমও দেখেছি কখনো কখনো। এরপরে যদি আসি যে এমআইএসটি তে যে এক্সাম গুলো হয় সেগুলোর প্রিপারেশনটা কি অলমোস্ট সিমিলার আমাদের ডিপার্টমেন্টাল নন ডিপার্টমেন্টাল। এই জিনিসটাকে প্রিপারেশন নিতে পারলে আমাদের ওটাও কভার হয়ে যাবে। দেন হচ্ছে আর্টস যেটা আছে এটাকে মূলত ধরে নিলাম যে একই ওয়ে। তো কিভাবে আমি একটু পরে ডিসকাস করছি যে আমরা আসলে এই ক্ষেত্রে আমাদের প্রিপারেশনটা কেমন হবে এবং আমরা কিভাবে এই প্রিপারেশনটা আমরা নিই। তো এই টেকনিক্যাল জব প্রিপারেশন এটা যদি আমাদের বুয়েট বেসড হয়, আমাদের এক্সামটা যদি বুয়েট হয়, তাহলে আমরা যে প্রিপারেশনটা নিব সেই প্রিপারেশনটা আসলে কিভাবে নিব। আমি যদি মেইনলি প্রথমে ডিপার্টমেন্টাল প্রিপারেশনটার দিকে তাকাই, তাহলে আমাদের প্রিপারেশনটা কেমন হবে। সেখানে যেমন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিছু টপিক আমাদের কভার করতে হবে আমাদের নিজেদের প্রিপারেশনের জন্য। আমাদের এই জিনিসগুলো আসলে আমাদের দেখতে হবে। সেটা হচ্ছে যে পাওয়ার সিস্টেম, দেন হচ্ছে ইলেকট্রনিক্স, সার্কিট, মেশিন, কমিউনিকেশন এবং আদার্স আমাদের কিছু বিষয় আছে, এগুলো আমাদের কভার করতে হবে। তো এগুলো আসলে আমরা কিভাবে কভার করব, যেমন পাওয়ার সিস্টেমের জন্য আমরা যদি ভিকে মেহতা, স্টিভেনসন এই দুইটা বইকে ফলো করি, আমি এখানে ইয়েলো কালার দিয়ে মার্ক করছি এই জন্য যে যেগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট সেগুলো এখানে দেখানো হয়েছে। যে পাওয়ার সিস্টেম, ভিকে মেহতা, স্টিভেনসন এই দুইটা বইকে আমরা মেইনলি বেশি প্রায়োরিটি দিব। তো সেক্ষেত্রে আমরা এই দুইটা বই থেকে আমরা আসলে কি দেখবো, এখান থেকে আমরা আসলে ভিকে মেহতা থেকে আমরা যেমন পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন
ম্যাথমেটিক্স গুলো আছে, যেগুলো বিভিন্ন প্রবলেম গুলো আছে এগুলো সলিউশন করা, প্লাস হচ্ছে ট্রান্সমিশন লাইন, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, তারপর হচ্ছে লোড ফ্লো অ্যানালাইসিস, পার ইউনিটের বিভিন্ন যে ম্যাথ গুলো আছে, তারপর হচ্ছে সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল যে ফল্ট গুলো আছে এগুলার যে ম্যাথ গুলো আছে, প্লাস হচ্ছে নেটওয়ার্ক অ্যানালাইসিস, লোড কার্ভ, এভারেজ ডিমান্ড, লোড ফ্যাক্টর সহ এই ধরনের যে বিভিন্ন বিষয়গুলো আছে, দেন হচ্ছে সেগুলো আমরা যদি ভিকেমেতে স্টিভেনসন এই দুটাকে ফলো করি, আমার মনে হয় যে এটা যথেষ্ট। এর সাথে সাথে হচ্ছে যে এইচভিডিসি নিয়ে কিছু দেখা যাচ্ছে বেসিক ধারণা বা ফ্যাক্টস, এই রিলেটেড যেই বেসিক গুলো আছে সেগুলো আমাদের মোটামুটি ক্লিয়ার করতে হবে। এছাড়াও আমাদের আরো কিছু জিনিস দেখতে হবে, যেমন হচ্ছে সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন, এখান থেকেও আমাদের দেখতে হবে, যেমন সুইচ রাও ভিকেমেতে এই দুইটা বই ফলো করলে মোটামুটি এখান থেকে অনেক কিছুই পাওয়া যাবে। তো এখান থেকে সুইচ গিয়ার থেকে আমাদের যে বিভিন্ন রিলে, আমাদের যে বিভিন্ন সার্কিট ব্রেকার, বিভিন্ন ফিউজ, এগুলা কিভাবে কাজ করে, কারেন্ট রেটিং, ভোল্টেজ রেটিং, এই যে যে বিভিন্ন যে মোটামুটি যে একটা থিওরিটিক্যাল প্লাস ম্যাথমেটিক্যাল নলেজ এখান থেকে আমাদের এনরিচ করতে হবে। তো পাওয়ার সিস্টেম একটা বড় একটা ফিল্ড, এটা যদি আমরা মোটামুটি কভার করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের 20% আমাদের মোটামুটি ডিপার্টমেন্টাল প্রিপারেশন কভার হয়ে গেল। দেন হচ্ছে তুলনামূলক সহজ একটা পার্ট, সেটা হচ্ছে ইলেকট্রনিক্স প্লাস সার্কিট। তো নর্মালি দেখা যায় বুয়েটের এক্সামে সার্কিট থেকে একটা দুইটা ম্যাথ মানে অবশ্যই থাকে। তো এইটা একটা ওয়ে যে আমার সার্কিট রিলেটেড যে প্রবলেম গুলো আছে সেগুলাকে আমার বেশি বেশি সলভ করা, বা এই রিলেটেড যেই প্রিভিয়াস কোশ্চেন বিভিন্ন বইগুলো আছে, তো এখানে আমি কিছু বই রেফার করছি, যেমন বয়েল স্টেটের সার্কিটের একটা বই আছে, ইলেকট্রনিক্স এর একটা বই আছে, প্লাস হচ্ছে সেদ্রা স্মিথের ইলেকট্রনিক্স এর একটা বই আছে, আলেকজান্ডার সাদিকুর একটা বই আছে, বিএল থেরেজার ভলিউম 1 আছে, ডিকে মেহতার বই আছে, করকরনের বই আছে। দেন হচ্ছে আমাদের ডিজিটাল লজিক সার্কিটের জন্য মরিসলানের একটা বই আছে। আমরা যদি এই বইগুলো থেকে প্রবলেম গুলা মোটামুটি একটু দেখতে পারি তাহলে আমার মনে হয় যে এই রিলেটেড অনেক প্রবলেম আমরা সলভ করতে পারবো। প্লাস হচ্ছে যে বিভিন্ন এসি অ্যানালাইসিস, যেমন হচ্ছে আমরা যদি বলতে পারি যে ব্যালেন্সড সার্কিট, আনব্যালেন্সড সার্কিটের বিভিন্ন যে থ্রি ফেজ, সিঙ্গেল ফেজ যে বিভিন্ন সার্কিট গুলো আছে সেগুলার কোন ফেসে কি পরিমাণ কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার এগুলা কিভাবে ক্যালকুলেশন করতে হবে, কিভাবে বের করতে হবে। প্লাস হচ্ছে যে আমাদের যে ক্যাপাসিটর, ইন্ডাক্টর এগুলো যদি আমাদের সার্কিটে থাকে সেই ক্ষেত্রে তার ইম্প্যাক্ট গুলা কি, সেই ট্রানজিশন পিরিয়ডটা কিভাবে কাজ করতেছে, সেক্ষেত্রে কি পরিমাণ এনার্জি স্টোর হচ্ছে, সেটা কখন রিলিজ হচ্ছে, এই যে আমাদের প্রবলেম গুলো আছে এই প্রবলেম গুলো আমরা মোটামুটি এই আলেকজান্ডার সাদিকু, বয়েল স্টেট, এই বিএল থেরেজা এই বই থেকে আমরা এই রিলেটেড প্রবলেম গুলো দেখতে আমাদের মোটামুটি অনেকটা কভার হয়ে যাবে। প্লাস হচ্ছে ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে অপ অ্যাম্পস, ডায়োড, ট্রানজিস্টর। অপ অ্যাম্পস, ডায়োড, ট্রানজিস্টর, এই যে জায়গাটা, এই জায়গাটার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে মোটামুটি মানে ম্যাক্সিমাম এক্সামে কোনো না কোনো পার্ট থাকে, হয়তো অপ অ্যাম্পস নিয়ে কোশ্চেন থাকবে বা হচ্ছে ট্রানজিস্টর নিয়ে অথবা ডায়োড নিয়ে। তো আমি সাজেস্ট করব যারা আমার স্টুডেন্টস, আমার প্রিয় স্টুডেন্টস আছে তাদেরকে, যে তারা প্রিপারেশনের সময় এই বিষয়গুলো মাথায় রাখবে যে আসলে কোন বিষয়গুলো আমাদের বেশি কভার করতে হবে। এরপরে যদি আমি মেশিনের দিকে চলে আসি যে ইলেকট্রিক্যাল মেশিন যেগুলো আছে, ইলেকট্রিক্যাল মেশিনে আমাদের মানে অনেক কিছুই আছে, যেমন হচ্ছে ট্রান্সফরমার আছে, অল্টারনেটর আছে, ইন্ডাকশন মোটর আছে, সিনক্রোনাস মোটর আছে। আচ্ছা, তো অল্টারনেটর, ট্রান্সফরমার, জেনারেটর, ইন্ডাকশন মোটর, সিনক্রোনাস মোটর যেটাই থাকুক, তো এগুলা আমরা মূলত এই দুইটা বই যদি আমরা কভার করি মোটামুটি, চ্যাপম্যান এবং বিএল থেরেজা, এই দুইটা বই যদি আমরা মোটামুটি কভার করি তাহলে আমরা যেটা দেখতে পাবো যে এখান থেকে ম্যাক্সিমাম ম্যাথগুলা প্রিভিয়াস বিভিন্ন জব এক্সামে এসেছে, এবং এই ম্যাথগুলো যদি আমরা কভার করতে পারি তাহলে আমাদের মেশিন সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যাবে। বিশেষ করে ট্রান্সফরমারের ক্ষেত্রে তার যে বিভিন্ন লস,
ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট থেকে নিয়ে শুরু করে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দিয়ে পার ইউনিটের ম্যাথগুলো আছে, এগুলো মোটামুটি দেখতে হবে। দেন হচ্ছে আমরা কমিউনিকেশন পার্টে চলে আসলাম। এই কমিউনিকেশন পার্টটাও ম্যাক্সিমাম এক্সামে কমিউনিকেশন দিয়ে 1 থেকে 2টা 3টা, আবার যদি কমিউনিকেশন রিলেটেড এক্সাম হয় তাহলে দেখা যাচ্ছে যে 4টা 5টা কোশ্চেন এখান থেকে থাকে। তো কমিউনিকেশনে আমাদের কি কি থাকতে পারে, যেমন হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে নরমালি আমাদের অ্যানালগ কমিউনিকেশন, আমাদের ডিজিটাল কমিউনিকেশন থেকে শুরু করে নিয়ে ডাটা ট্রান্সমিশন, নয়েজ, পাওয়ার ট্রান্সফার, দেন হচ্ছে আমাদের বিভিন্ন অ্যানালগ ট্রান্সমিশন যেমন এম, এফএম, পিএম থেকে শুরু করে নিয়ে আমাদের ডিজিটাল কমিউনিকেশন, ডেল্টা কমিউনিকেশন বা এই ধরনের ডেল্টা মডুলেশন, এই ধরনের যে বিভিন্ন আমাদের প্রবলেমগুলো আছে এগুলো থিওরি প্লাস হচ্ছে প্রবলেমগুলো আমাদের খুব ভালো করে দেখতে হবে। প্লাস হচ্ছে নাইকুইস্ট থিওরেম, আমরা কমিউনিকেশনে যারা পড়াশোনা করছি এই নাইকুইস্ট থিওরেম রিলেটেড প্রবলেম মোটামুটি প্রতি এক্সামে কম বেশি একটা থাকে, কম বেশি মানে অলমোস্ট সব এক্সামে বলবো না, তবে দেখা যাচ্ছে 60 থেকে 70% এক্সামে আমাদের নাইকুইস্ট থেকে একটা ম্যাথ থাকে। তো এই যে আমাদের কিছু সহজ ওয়ে আমরা বের করতে পারছি যে কোন কোন জিনিস ম্যাক্সিমাম এক্সামে থাকে, তো ওইখান থেকে কিন্তু আমরা একটা তুলনামূলক নিজেদের জন্য কি করতে হবে এটা আমরা বের করতে পারি। এবং এগুলা দেখার জন্য আমরা যেগুলো ফলো করতে পারি সেটা হচ্ছে যে বিপি লাথি এনার একটা বই আছে, ফ্রোজেনের হচ্ছে ডাটা কমিউনিকেশনের একটা বই আছে, এছাড়া বুয়েটের সাইফুর স্যারের একটা শীট আছে কমিউনিকেশনের, যেটা হচ্ছে আমরা পলাশীর ফটোকপি দোকানে আমরা পাবো। এছাড়া আমরা আমাদের যারা ট্রিপল জব প্রিপারেশন আমরা কাজ করছি, আমরা রনি পারভেজ ভাইকে চিনি, ওনার একটা কমিউনিকেশন নিয়ে একটা শীট আছে, ওটা আমরা দেখতে পারি। ইসমাইল ভাইয়ের একটা কমিউনিকেশনের শীট আছে অনেক ইনফরমেটিভ, যেটা আমরা দেখতে পারি। আর কমিউনিকেশনের আরেকটা পার্ট হচ্ছে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন, বর্তমানে বিভিন্ন এক্সামগুলোতে এখান থেকে কোশ্চেন আসছে। তো এই অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনে মূলত হচ্ছে যে এর লসটাকে কিভাবে কি কাজ করতেছে, বিভিন্ন পয়েন্টে কিভাবে লস হচ্ছে, এই জিনিসগুলো মেইনলি যদি একটু দেখা হয় সেটা হলে অপটিক্যাল ফাইবারে মোটামুটি হয়ে যাবে। এটার জন্য যেটা হতে পারে সেটা হচ্ছে জন সিনিয়রের যে বইটা আছে, তো ওই বইটা ফলো করলে মোটামুটি অপটিক্যাল ফাইবারের প্রবলেমগুলো দেখা যাবে। এর বাইরে আমাদের আরো কিছু টপিক আমাদের কভার করতে হবে, যেটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন, ল্যাপ্লাস এন্ড জেড ট্রান্সফরমেশন। ফুরিয়ার ট্রান্সফরমেশনটা আমরা জানি এটা একটু টাফ, যারা ট্রিপল স্টুডেন্ট তাদের জন্য এটা অনেক বড় একটা ম্যাথমেটিক্সের ব্যাপার। ফুরিয়ার ট্রান্সফরমেশন আমি এই জন্য রাখি যে এটা মাথায় রাখতে হবে যে ফুরিয়ার ট্রান্সফরমেশনের বেসিক ফর্মুলাটা কি এবং কিভাবে হচ্ছে এটা দিয়ে আমরা ট্রান্সফর্মটা করতে পারি। এট দ্য সেম টাইম আমাদের বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ল্যাপ্লাস এন্ড জেড ট্রান্সফরমেশন। আমরা প্রিভিয়াস কোশ্চেনগুলো অ্যানালাইজ করে আমরা দেখতে পারছি যে ল্যাপ্লাস জেড ট্রান্সফরমেশন থেকে নিয়ে কোনো না কোনো কোশ্চেন মাঝে মাঝে চলে আসে। তো এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে এই ল্যাপ্লাস জেড ট্রান্সফরমেশন এগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা ওই ক্ষেত্রে আমরা কিছুটা আগায় থাকবো। আর এগুলো খুব কমন কিছু ফর্মুলা আছে যেগুলোর মাধ্যমে আমরা এই ট্রান্সফরমেশন গুলো করতে পারি, যেটা খুব টাফ না, যারা ক্লাসে মোটামুটি মনোযোগ ছিল এছাড়া পরবর্তীতে বিভিন্ন ভাবে এই প্রিপারেশন গুলো নিয়ে রাখছে তাদের জন্য এটা ইফেক্টিভ হবে। এরপরে যেটা সেটা হচ্ছে যে আমাদের কন্ট্রোল সিস্টেমে আমাদের অনেক অনেক কিছুই কভার করতে হতে পারে, কারণ কেননা হচ্ছে আগে বোর্ড এক্সামে কন্ট্রোল সিস্টেম থেকে খুব একটা কোশ্চেন না আসলেও ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্রোল সিস্টেম থেকে বিভিন্ন কোশ্চেন আসছে, বিশেষ করে দেখা যাচ্ছে যে সিগন্যাল অ্যান্ড সিস্টেম থেকে কনভলিউশন, কন্ট্রোল সিস্টেম থেকে হচ্ছে রুট লোকাস, বোর্ড ডায়াগ্রাম, এর মাধ্যমে যে ট্রান্সফার ফাংশন কিভাবে বের করতে হয়, পোল এন্ড জিরো ক্যালকুলেশন, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার বিভিন্ন ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাধ্যমে হচ্ছে তার ট্রান্সফার ফাংশন কিভাবে বের করতে হয়, দেন হচ্ছে সিগন্যাল ফ্লো অ্যানালাইসিস, এটার মাধ্যমে ট্রান্সফার ফাংশন কিভাবে বের করতে হয়। ফাইনাল হচ্ছে রাউথ স্টেবিলিটি একটা থিওরেম আছে, এই থিওরেমের মাধ্যমে আমরা অনেক ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা ইজিলি সলভ করতে পারি, যেটা হচ্ছে দেখা যাচ্ছে কোনো না কোনো এক্সামে চলে আসে। মোট কথা হচ্ছে ট্রান্সফার ফাংশন রিলেটেড কন্ট্রোল সিস্টেমের যে ম্যাথগুলো আছে এগুলো আমাদের দেখতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে যে নাইসের বই ফলো করা যেতে পারে, অথবা হচ্ছে রনি পারভেজ ভাইয়ের হচ্ছে এই রিলেটেড একটা শীট আছে, জর্জ বিশপ, ওগাটা, এই ধরনের বিভিন্ন রাইটার আছে, তাদের কিছু বই আছে, এগুলা থেকে আমরা মোটামুটি প্রবলেমগুলো আমরা দেখতে পাই।
এছাড়াও বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার ইলেকট্রনিক্স থেকেও মাঝে মাঝে বুয়েটের যে কোশ্চেনগুলো হয় সেখানে কোশ্চেন পাওয়া যাচ্ছে। তো পাওয়ার ইলেকট্রনিক্স আসলে অনেক বড় একটা ফিল্ড। এখানে অনেক কিছু কভার করা আছে, কিন্তু আমাদের আসলে অত কিছু দরকার নেই। এখানে আমরা যেটা করতে পারি যে পাওয়ার ইলেকট্রনিক্স রিলেটেড যে প্রিভিয়াস কোশ্চেন গুলো আছে, এই প্রিভিয়াস কোশ্চেন গুলো যদি আমরা একটু অ্যানালাইজ করি, তাহলে সেখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের ইম্পর্ট্যান্ট টপিক গুলা কি। তো ওই টপিক গুলাকে বেসিস করে আমরা জাস্ট প্রিপারেশন দিব। সেক্ষেত্রে হচ্ছে আমাদের হারুনুর রশিদ স্যারের একটা বই আছে, সেই বইটা আমরা ফলো করতে পারি। সর্বোপরি আমি এই ডিপার্টমেন্টাল প্রিপারেশনের ক্ষেত্রে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে প্রিভিয়াস কোশ্চেন, অর্থাৎ গত 10 বছরের এক্সামে যে কোশ্চেন গুলা ছিল সেই কোশ্চেন গুলো আমাদের কালেক্ট করতে হবে, সলভ করতে হবে। দেন হচ্ছে আমরা দেখতে পাবো যে আমাদের একটা যথেষ্ট রিচ প্রিপারেশন আমরা নিতে পারছি। এবং এই যে প্রিভিয়াস কোশ্চেন গুলা, এই কোশ্চেন গুলা বর্তমানে কালেক্ট করা খুবই সহজ। আমরা নীলক্ষেতের যে বিভিন্ন বই দোকানগুলো আছে সেখানে যদি আমরা বলি যে বোর্ড এক্সামের বোর্ড এক্সামের যে কোশ্চেন ব্যাংক এই রিলেটেড কোনো বই আছে কিনা, তো ওনারা দেখা যাচ্ছে যে ওনাদের কাছে বর্তমানে বিভিন্ন রাইটারের বিভিন্ন বই যারা সলিউট, আমি মনে করি। সো যারা চাচ্ছে যে তাদের ক্যারিয়ারটাকে টেকনিক্যাল ফিল্ডে অ্যাজ এ ইঞ্জিনিয়ার তাদেরকে দেখতে, তারা ফলো। আমাদের আরেকটা পার্ট হচ্ছে নন ডিপার্টমেন্টাল প্রিপারেশন। এই যে নন ডিপার্টমেন্টাল প্রিপারেশন, এটাকে আমরা আসলে টেকনিক্যাল, আমরা যারা ইঞ্জিনিয়ার আমরা আসলে গুরুত্ব দিতে চাই না। আমরা মনে করি যে আসলে আমাদের নন ডিপার্টমেন্টাল আমাদের প্রিপারেশন দরকার কি, আমরা তো ইঞ্জিনিয়ার, আমরা ডিপার্টমেন্টাল আমাদের যে টেকনিক্যাল নলেজটা আছে এটা শুধু জানলে আমাদের যথেষ্ট। কিন্তু আসলে এখানে আমরা একটা ভুল করে বসি, সেটা হচ্ছে যে একজন ইঞ্জিনিয়ার শুধু একটা টেকনিক্যাল প্রবলেম সলভ করার জন্যই না, এট দ্য সেম টাইম সে একজন গুড ম্যানেজার, সে একজন গুড অ্যাডমিনিস্ট্রেটর। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। বাট আমরা সবসময় ভুলে যাই যে আমরা একজন ভালো ম্যানেজার না, আমরা একজন ভালো অ্যাডমিনিস্ট্রেটর না, আমরা শুধু একজন ভালো ইঞ্জিনিয়ার। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটার জন্য এই যে মানসিকতা, এই মানসিকতার জন্যই ইঞ্জিনিয়াররা প্রত্যেকটা ফিল্ডে ডে বাই ডে পিছনে পড়ে যাচ্ছে। আপনাদের মনে রাখতে হবে যে টেকনিক্যাল ফিল্ডে আপনি একজন ইঞ্জিনিয়ার হিসাবে ক্যারিয়ারকে আপনার ডেভেলপ করতে চাইলে এট দ্য সেম টাইম আপনাকে একজন ভালো ম্যানেজার হতে হবে। এই কথাটা আপনার মাথায় রাখতে হবে। দ্যাট মিনস আপনার অর্গানাইজেশন, আপনার প্রতিষ্ঠান, আপনার ইনস্টিটিউশন যেটাই থাকুক না কেন, সেটাকে আপনার রান করতে হবে। আর সেটাকে যদি রান করতে হয় তাহলে অবশ্যই আপনাকে একজন গুড ম্যানেজার হতে হবে। গুড ম্যানেজার হতে হবে, এট দ্য সেম টাইম আপনাকে একজন গুড অ্যাডমিনিস্ট্রেটর হতে হবে। কেননা আপনি যদি এই জায়গাগুলোতে আপনি যদি ভালো ইফেক্টিভ না হন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি হয়তো টেকনিক্যাল সলিউশন গুলো দিতে পারবেন, কিন্তু আপনি আপনার এমপ্লয়ি যারা আপনার আন্ডারে যারা জব করছে তাদেরকে আপনি হ্যান্ডেল করতে পারবেন না, তাদের কাছ থেকে আপনি বেস্ট আউটপুটটা আপনি বের করে আনতে পারবেন না। তো এই জন্য আমাদের ভালো একজন ম্যানেজার হতে হবে। আর একজন নাগরিক হিসাবে আমাকে শুধু টেকনিক্যাল বিষয়গুলো দেখলেই হবে না, আমাকে এর সাথে সাথে আমাকে দেখতে হবে যে আমার দেশের ইতিহাস, আমার দেশের স্বাধীনতা, আমার দেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে নিয়ে যুক্তফ্রন্ট নির্বাচন, শিক্ষা আন্দোলন, 6 দফা আন্দোলন, গণ অভ্যুত্থান থেকে শুরু করে নিয়ে আমাদের যে ব্রিটিশ পিরিয়ড আছে, তার আগে যে সুলতানি শাসনামল ছিল, তার আগে যেই সেন শাসনামল, শশাঙ্ক পাল পিরিয়ড, এইভাবে করে বাংলাদেশে যে আদি যেই ইতিহাসগুলো আছে এগুলা আমাকে যেভাবে জানতে হবে, তেমনি ভাবে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের যে আন্তর্জাতিক সম্পর্কগুলা সেগুলা কি, কোন দেশের সাথে বাংলাদেশ কিভাবে ডিল করছে, প্লাস হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিটাও আমাদেরকে বুঝতে হবে। কেননা ইঞ্জিনিয়ারদের সবসময় ম্যাক্সিমাম কাজ হচ্ছে ফরেনারদের সাথে ডিল করতে হয়, কেননা আমরা টেকনিক্যালি এত সাউন্ড না, যে জন্য আপনাকে অবশ্যই আন্তর্জাতিক বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। তো এই নন ডিপার্টমেন্টাল প্রিপারেশন গুলো কিভাবে নিতে হবে, এখানে আমি কিছু ক্যাটাগরি করে দেখাইছি। যেমন হচ্ছে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, এই টাইপের একটা
টেস্ট হয়ে থাকে এমসিকিউ টাইপের। তো এইটার প্রিপারেশনের জন্য দেখা যাচ্ছে যে মেন্টরস এমবিএ প্রিপারেশন একটা বই আছে, প্লাস সাইফোর্সের একটা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি একটা বই আছে, এন্ড প্রিভিয়াস কোশ্চেন, এইগুলো মোটামুটি দেখলে এগুলো যত বেশি প্র্যাকটিস করা হবে, এর পিছনে যত সময় দেওয়া হবে, এই ক্ষেত্রে নিজের ক্যাপাবিলিটি তত বৃদ্ধি পাবে। এরপর হচ্ছে আমাদের বাংলা, আমাদের মাতৃভাষা বাংলা সম্পর্কে অবশ্যই আমাদের জানতে হবে। আমরা মনে করি যে আমরা ইঞ্জিনিয়ার, আমরা কেন বাংলা জানবো, বাংলা ব্যাকরণ আমরা কেন জানবো, বাট অবশ্যই আমাদেরকে বাংলা জানতে হবে, কেননা আমি বাংলাদেশি, আমি বাংলা ভাষী। তো এই প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমাদের নবম দশম শ্রেণীর যে বাংলা দ্বিতীয় পত্র বইটা আছে, বোর্ড বই, এটা প্লাস হচ্ছে যে বিসিএস প্রিপারেশনের জন্য যে এমপি3 বাংলা যে বইটা আছে, প্রিভিয়াস কোশ্চেন, মোটামুটি এগুলা দেখলে না। তবে অবশ্যই আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে প্রিভিয়াস কোশ্চেন গুলাকে বেশি করে দেখতে হবে। ম্যাথমেটিক্স হচ্ছে আমাদের মাঝে মাঝে থাকে, এই ম্যাথমেটিক্স গুলা হচ্ছে আমরা নবম দশম শ্রেণীর যে বোর্ড বইগুলো আছে, এছাড়াও ইন্টারমিডিয়েটের যে আমাদের ম্যাথমেটিক্স বই আছে, এগুলা কভার করলে আমরা মোটামুটি পারবো। যেহেতু আমরা সবাই ইঞ্জিনিয়ার, তো আশা করি যে ম্যাথমেটিক্স রিলেটেড প্রবলেম গুলাতে আমাদের খুব একটা প্রবলেম হবে না। একটু সময় নিলে আমরা এই ক্ষেত্রে আমাদের নিজেদের ডেভেলপমেন্ট করতে পারবো। জেনারেল নলেজ আমাদের জানতে হবে, সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান সম্পর্কে অনেকে ভয় পেয়ে থাকে যে এটা আসলে আমি তো কিছু জানি না, এটা আমি কিভাবে আরো ভালো করতে পারি। তো আমি বলবো যে আসলে সাধারণ জ্ঞান কেউ একদিনে জানে না, এটা জানার জন্য অবশ্যই মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে এবং ডে বাই ডে আস্তে আস্তে আপনার নলেজটাকে এনরিচ করতে হবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনাকে ডেইলি অবশ্যই কোনো না কোনো নিউজ পেপার পড়তে হবে, ডেইলি পড়তে হবে। প্লাস হচ্ছে আপনাকে মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে, অর্থাৎ একটা মাসের সমস্ত ঘটনাগুলোকে যে বইগুলা বাজারে পাওয়া যায়, সেগুলো আপনাকে ফলো করতে হবে। এছাড়াও গোছানো প্রিপারেশন যদি বলতে চান যে আমি বাংলাদেশ ইন্টারন্যাশনাল সম্পর্কে আরো ভালোভাবে গোছানো আমি ওয়েতে আমি প্রিপারেশন নিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমি সাজেস্ট করবো যে এমপি3 সিরিজের যে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যে বইগুলো আছে, এগুলা দেখতে, কারণ এই বইগুলো আমার দেখা আছে, আমার কাছে ভালো লাগছে, কোয়ালিটি ভালো। এছাড়াও বাংলাদেশে বিভিন্ন প্রকাশনী, যেমন আপনার প্রফেসর আছে, এছাড়াও আরো অন্যান্য বিভিন্ন প্রকাশনী আছে যেখানে ওরাকল, তাদের আপনি বইগুলো ফলো করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে আমার সাজেশন থাকবে জর্জ এমপি3 সিরিজটাকে ফলো করতে, কারণ এই বইটা আমি দেখেছি এবং আমি মোটামুটি এটার উপরই প্রিপারেশন নিয়েছি। আর সবথেকে বড় কথা, প্রিভিয়াস কোশ্চেন অবশ্যই দেখতে হবে। আর এই ক্ষেত্রে নলেজটাকে এনরিচ করার জন্য আরেকটা ভালো ওয়ে হচ্ছে যে মডেল টেস্ট। বর্তমানে বিভিন্ন অনলাইন অর্থাৎ ওয়েব বেসড মডেল টেস্ট দেওয়ার সুযোগ আছে। তো আমরা দেখা যাচ্ছে যে আমাদের প্রিপারেশনটাকে একটু ভালো করার জন্য, প্রিপারেশনটাকে আমরা একটু সঠিক করার জন্য আমরা এই বইটা ফলো করতে পারি। আর এখানে আরেকটা পার্ট থাকে, সেটা হচ্ছে ইংলিশটা হচ্ছে একেবারে বেসিক গ্রামার, যেটা সেটা আমাদের এনরিচ করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে অনেক উইক থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে কোনো বেসিক গ্রামারের যে বইগুলো আছে সেগুলাকে ফলো করতে, প্লাস হচ্ছে ওইটাকে প্র্যাকটিস করতে হবে। আর ভোকাবুলারি বিল্ড আপ করার জন্য আমরা সাইফোর্সের যে ভোকাবুলারি বই আছে সেটাকে আমরা ফলো করতে পারি, অথবা যে যেটা ফলো করে মেন্টর সোর্সেস বা আদার্স যে বইগুলো আছে সেগুলোকে আমরা দেখতে পারি। মাঝে মাঝে কম্পিউটার রিলেটেড কিছু কোশ্চেন থাকে, সেটা আমি এখানে দেখাইনি কারণ এটা খুবই রেয়ার থাকে। তো আমি বলবো যে যদি এই ধরনের থাকে, সেক্ষেত্রে আপনারা ইজি কম্পিউটার নামে একটা বই আছে, সেই বইটা আপনারা দেখতে পারেন। ওই বইটা ফলো করলে কম্পিউটারে বিভিন্ন হার্ডওয়্যার, সফটওয়্যার বা বিভিন্ন কাজ করে না করে, এর ইতিহাস কিভাবে আসলো, এর যে বিভিন্ন অ্যাক্সেসরিজ, হার্ডওয়্যার, এগুলা যেগুলো আছে সেগুলো সম্পর্কে খুব সুন্দরভাবে ওই বইতে আমাদের বলে দেওয়া আছে। তো এটা ছিল আমাদের ওয়েব বেসড যেই আমাদের এক্সাম গুলো হয়, সেই এক্সামের জন্য আমাদের যে প্রিপারেশনটা, সেই প্রিপারেশনটা কেমন হবে সেটা সম্পর্কে আমি এখানে বললাম। মোটামুটি সংক্ষিপ্তভাবে বলার ট্রাই করছি, কেননা আমি এখানে জাস্ট টপিক গুলো আমি বলেছি। টপিকের ভিতরে আমাকে কি কি করতে হবে, কোন কোন সলিউশনটাকে বেশি ইম্পর্টেন্ট দিতে হবে, কোনটা কি, এটা আসলে দেখাতে গেলে হিউজ টাইমের ব্যাপার, যেটা হচ্ছে এই ধরনের একটা ওয়েবিনারে আসলে পসিবল না। তবে আমি বলবো যে আপনারা যদি চান তাহলে আপনারা নিজেরাই এটা বের করতে পারবেন। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনারা হচ্ছে প্রথমে প্রিভিয়াস কোশ্চেন গুলাকে আপনারা ফাইন্ড আউট করবেন যে কোন টাইপের কোশ্চেন গুলা সব থেকে বেশি এসেছে। আপনারা এই ক্ষেত্রে দেখতে পাবেন যে কোশ্চেন রিপিট হচ্ছে, তবে হয়তো ডাটা চেঞ্জ হয়েছে। তো আমার কথা হচ্ছে যে আমরা যদি থিওরি, আমরা যদি ফর্মুলা গুলা ভালোভাবে বুঝতে পারি, তাহলে ডাটা চেঞ্জ হলে কোনো সমস্যা নেই, আমি আমার মতো করে ম্যাথ করে দিয়ে আসবো। এরপরে এমআইএসটি বা আদার্স যেই এক্সাম গুলো আছে সেগুলোর প্রিপারেশনটা কেমন হবে, সেটার ক্ষেত্রে আমি বলবো যে
আপনি যদি বুয়েট টেস্ট যে এক্সামগুলো আছে এটার জন্য আপনি প্রিপারেশন নিয়ে থাকেন, তাহলে আপনি ধরে নিন আপনার আদার্স যে এক্সামগুলো আছে সেটার জন্য আপনার প্রিপারেশন হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে অবশ্যই বুয়েট টেস্ট যে এক্সাম প্রিপারেশনটা আছে এটাকে খুব ভালো করে নেবেন। এটা একটু সময় সাপেক্ষ, বাট কন্টিনিউয়াস এটার পিছনে যদি আপনারা লেগে থাকেন, আমি বলবো যে 2 থেকে 3 মাস যথেষ্ট। আর কারো যদি আরো উইকনেস থাকে, সে হচ্ছে পার্সোনালি তার পরিচিত যারা টিচার আছে, যারা হচ্ছে বিভিন্ন জায়গায় জবে অলরেডি হয়ে গেছে, তারা হচ্ছে বিভিন্ন সার্ভিসে আছে, তাদের সাথে যোগাযোগ করে এই প্রবলেম গুলাকে তারা সলভ করার ট্রাই করবেন। এরপরে হচ্ছে আমি আমাদের টেকনিক্যাল জবের যে 2টা পার্ট, ডিপার্টমেন্টাল, নন ডিপার্টমেন্টাল, এটা আমি পুরোপুরি এখানে ডিসকাস করছি। দেন হচ্ছে আমাদের নন টেকনিক্যাল যে বিভিন্ন জবগুলো আছে, যেমন বিসিএস বা ব্যাংক বা আদার্স যে জবগুলো আছে, এগুলোর জন্য আমাদের প্রিপারেশনের স্টাইলটা একটু ডিফারেন্ট। আমি আসলে আজকে যেহেতু আমাদের একটা এই সেশনে আমি টেকনিক্যাল জবের প্রিপারেশন নিয়ে আলোচনা করার ট্রাই করছি। তো যদি অন্য কোনো দিন সময় হয় বা অন্য কোনো দিন যদি আমাদের পসিবিলিটি থাকে, সুযোগ থাকে, দেন হচ্ছে আমরা ওই দিন আমরা নন টেকনিক্যাল যে জবগুলো আছে, বিশেষ করে বিসিএস এবং ব্যাংকগুলো আছে বা আদার্স যে বিভিন্ন অথরিটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে আমাদের প্রিপারেশনটা কিভাবে নিতে হবে সেই সম্পর্কে আমি সেখানে আমি দেখানোর বা বোঝানোর ট্রাই করব। না হচ্ছে কোশ্চেন এবং অ্যান্সার সেশন, যদি যারা আমাদের বিভিন্ন স্টুডেন্ট বা লিসেনার যারা আছে তাদের যদি রিলেটেড কোনো কোশ্চেন অ্যান্সার থাকে, তো আমি সেই ক্ষেত্রে এখন আমি এই বিষয়ের উপর কোশ্চেন করলে আমি অ্যান্সার ট্রাই করবো। ধন্যবাদ জনাব মাহমুদুল হাসানকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য আমাদের এই টপিকের উপরে। এখন যদি আমাদের ছাত্রদের কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেনগুলো আসতে পারে। আমার মনে হয় কোশ্চেন নাই, সাইদুজ্জামান শেষ করে ফেলো। জি স্যার। ওকে, তো যেহেতু কোনো কোশ্চেন নেই, তো আমি বলতে পারি যে আজকে আমার প্রেজেন্টেশন বা স্লাইড শেয়ারিংটা এই পর্যন্তই ছিল। তো পরবর্তীতে যদি আমাদের যারা স্টুডেন্ট যারা আছে তাদের যদি কোনো কোশ্চেন বা আদার্স কোনো কিছু দরকার হয়, তাহলে আমাদের নর্দার্ন ইউনিভার্সিটি যারা সম্মানিত আমাদের যে ফ্যাকাল্টি আছে তাদের সাথে প্লাস আমার সাথে যদি যোগাযোগ করা হয়, সেক্ষেত্রে যতটুকু সম্ভব তাদেরকে হেল্প করার বা সাপোর্ট দেওয়ার ট্রাই করবো। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মাহমুদুল হাসানকে। এখন আমি আমাদের আজকের ওয়েবিনারের সেশন চেয়ার প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন কবির স্যারকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আজকের হোস্ট মোহাম্মদ সাইদুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড কোঅর্ডিনেটর, ট্রিপলি ডিপার্টমেন্ট, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, এবং আজকের স্পেশাল গেস্ট প্রফেসর ডক্টর মুন্সি মাহবুর রহমান, হেড, ট্রিপলি ডিপার্টমেন্ট, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। সর্বোপরি আজকের কিনোট স্পিকার মাহমুদুল হাসান, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডেস্কো, এবং টেকনিক্যাল আমাদের হোস্ট প্রত্যাশা, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ট্রিপলি, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা এবং ফ্যাকাল্টি মেম্বাররা, আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড ইভিনিং টু ইউ অল। আজকের এই ওয়েবিনারটা খুবই একটা ইফেক্টিভ একটা ওয়েবিনার, এবং আমিও যতটুকু জানি যে ট্রিপলি ডিপার্টমেন্টের সরকারি চাকরিতে বিশেষ করে টেকনিক্যাল জবের কিন্তু বিরাট একটা স্কোপ আছে, এবং আমার মনে হয় আমাদের অনেক স্টুডেন্টরা জানে না এটা ভালো করে। আমাদের মনে হয় যারা ফ্যাকাল্টি মেম্বার আছে তারা যদি ক্লাসেও যদি এটা এক্সপ্লোর করে, তাহলে আমার মনে হয় স্টুডেন্টরা জানতে পারবে। আর বেসরকারি জব তো আছি, বাট সরকারি জবে কিন্তু বিশাল একটা স্কোপ। আমরা মাহমুদুল হাসান আমাদেরকে যেটা দেখালো, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে অনেকগুলি প্রতিষ্ঠানে কিন্তু স্কোপ আছে। তো আমরা যদি এই বিশেষ করে লিস্টগুলোও যদি আমরা আমাদের নোটিশে রাখি, আমি আমাদের আজকের যে কোঅর্ডিনেটর সাইদুজ্জামানকে বলবো যে বিশেষ করে তার স্লাইড থেকে যে কোন কোন জায়গায় গভর্নমেন্ট সার্ভিসের টেকনিক্যাল জায়গাগুলিতে ট্রিপলিরা
জব করতে পারবে এবং অথবা অ্যাপ্লিকেশন করতে পারবে, এই লিস্টটার জন্য আমাদের নোটিশে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের কোনো নোটিশ বোর্ডে যেন থাকে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আজকের যে আমাদের যে keynote speaker, I would like to give you thanks for your valuable speech and for your precious time. মানে you discussed very elaborately and in depth বলেছো তুমি, মানে পরিষ্কারভাবে বলেছো। আমি জানি না ছাত্রছাত্রীদের হয়তো প্রশ্ন কেন নাই, হয়তো ভবিষ্যতে প্রশ্ন থাকার কথা, বা আমার মনে হয় ডিপার্টমেন্ট ওইভাবে হয়তো বলেনি, অ্যানাউন্স করেনি, না হলে ছাত্ররা হয়তো এটা দেখতো ভালোভাবে এবং তাদের লাইভ সেশনে তাদের কোশ্চেন আনসার থাকতো। এনিওয়ে, আমার কাছে খুব ভালো লাগছে যে ও ইন ডেপথ সবগুলি ডিপার্টমেন্টগুলি বলেছে, অ্যাজ ওয়েল অ্যাজ এই ডিপার্টমেন্টের জন্য টেকনিক্যাল পড়াশোনার জন্য কোন কোন বিষয়ে কোন কোন বই পড়া উচিত সবগুলি বলেছে। তবে তার আগে যেটা আমি বলবো, স্টুডেন্টদেরকে মানে প্রথম ডে 1 থেকে যখন ট্রিপলিতে ভর্তি হবে তার টার্গেট থাকতে হবে, মানে আসলে টার্গেটটা ফিক্স করতে হবে। কেউ যদি টার্গেট ফিক্স না করে, মনে করে আমি এইভাবে উদাহরণ দিতে পাই যে কোনো যাত্রী কেউ যদি গাজীপুর যাবে না যাত্রাবাড়ি যাবে, এখন যদি তাকে গাজীপুর যেতে হয় তাহলে রাস্তায় এসে গাজীপুরের কোনো বাসে তাকে গাজীপুর যেতে হবে। এখন সে যদি হঠাৎ করে ফার্ম গেটের দিকে যায় বা ইচ্ছা মতো আরেক দিকে চলে যায় তাহলে তো হবে না, আসলে গাজীপুর যেতে তার সময় লাগবে এবং এই জায়গাগুলি নষ্ট মানে অপচয় হবে। তো কাজেই তার টার্গেটটাকে প্রথমে ফিক্স করতে হবে যে সে সরকারি জবে যাবে না বিসিএস ক্যাডার সার্ভিসে যাবে না বেসরকারি কোনো প্রতিষ্ঠানে সে যাবে, বা সে ভবিষ্যতে কোনো ফ্যাকাল্টি মেম্বার হিসেবে আসবে না হায়ার এডুকেশনে যাবে। এই টার্গেটটা যদি কেউ আগে ফিক্স করতে পারে তাহলে তার জীবনের যে সময়গুলি নষ্ট হবে না। কোনো একটা টার্গেট যদি মিস হয় তাহলে কিন্তু আরেকটা টার্গেট এসে চলে আসবে, কারণ তার প্রিপারেশন তার পেইস অফ হবে, মানে প্রিপারেশন কখনো বৃথা যাবে না। সে যদি হার্ড ওয়ার্কিং হয় এবং ওটার জন্য যদি সে প্রিপারেশন নেয়, সে কোনো না কোনো জায়গায় ভালো জায়গায় সে, আমি অনেস্টলি বলি এবং খুব কনফিডেন্টলি বলি, সে ভালো একটা জায়গায় সে জব করতে পারবে। তো কাজেই টার্গেট ফিক্স করতে হবে, তাকে গোল ফিক্স করতে হবে। একটা স্টুডেন্টের উচিত হচ্ছে প্রথমেই তার গোলটাকে ফিক্সড করা। গোল যে ফিক্স করতে পারে সে কিন্তু তার একটা জায়গা চলে আসে। তো আশা করি আমাদের যে আজকের যে এই সুন্দর উপস্থাপনার জন্য এবং যারা এই প্রোগ্রামটাকে আয়োজন করেছে, এর পিছনে যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের অনারেবল প্রফেসর স্যারকে আমাদের ছাত্রদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমাদের কিনোট স্পিকার জনাব মোহাম্মদ মাহমুদুল হাসানকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। অনেক ব্যস্ততার মাঝে সে আমাদের সময় দিয়েছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিপার্টমেন্টের হেড স্যারকে, স্যার আমাদের সময় দিয়েছেন, অনেক ব্যস্ততার মাঝখানেও আমাদের সময় দিয়েছেন স্যার। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিপার্টমেন্টের লেকচারার সোহেলি নওশিন প্রত্যাশাকে, যিনি আমাদের টেকনিক্যাল হোস্ট ছিলেন। এবং সবশেষে যারা ফেসবুক লাইভে আমাদের ওয়েবিনারটি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের আজকের সেশন চেয়ার প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন কবির স্যারের থেকে অনুমতি নিয়ে আজকের ওয়েবিনার শেষ করছি। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। ভালো থাকো মাহমুদুল হাসান, ভালো থাকো। থ্যাংক ইউ। স্যার দোয়া রাখবেন আপনার সবাই আমার জন্য স্যার। ইনশাআল্লাহ মাঝখানে আসলে আপনার সাথে দেখা হবে।
ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।